আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে 1 লক্ষ নিয়োগের লক্ষ্যে উপনীত হতে অস্থায়ী কমিশন, বিধানসভায় বিল পাস, ইউপিএসসির আদলে পরীক্ষা, পছন্দের বিভাগ জানাতে হবে আবেদনেই। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে বরাকের দাবি নিয়ে লড়লেন কমলাক্ষ দে পুরকায়স্থ, মুখে কুলুপ উপত্যকার অন্য বিধায়কদের, কটূক্তি। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সাংসদ রাজদীপ রায়ের নির্দেশে মহাসড়কের কাজ পরিদর্শন করল কাছাড় বিজেপির প্রতিনিধি দল। প্রয়োজনে মিজু সীমান্তে আরও বিওপি স্থাপন করা হবে বললেন বিভাগীয় মন্ত্রী অতুল বোরা। সুজামের প্রশ্নের জবাবে মন্ত্রী। এরালিগুল ফায়ারিং রেঞ্জে গুলি চালনার মহড়া শনিবার থেকে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অযোধ্যাকে। এবার অযোধ্যায় বেআইনিভাবে জমি কেনাবেচা নিয়ে নাম জড়ালো মন্ত্রী আমলা বিধায়কদের। অযোধ্যায় জমি কেলেঙ্কারি তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শিক্ষক বদলি হবে, রেশনালাইজেশনও। স্কুলের পরিকাঠামো গড়তে 747 কোটি। কমলাক্ষের প্রশ্নে জানালেন শিক্ষামন্ত্রী। এবং সর্বশেষ খবরটি হলো, এনআরসি চুট 19 লক্ষ এখন বাসমান নাগরিক বলল মাতৃভাষা সুরক্ষা সমিতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। 1 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি রূপায়ণের লক্ষ্যে সরকার উপনীত হতেই অস্থায়ীভাবে গঠন করা হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ কমিশন। তবে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ হলে এবং অভিজ্ঞতা ভালো হলে সেই কমিশনকে স্থায়ী রূপ দেওয়া হবে। বিধানসভায় এই প্রতিশ্রুতি দিয়েই গৃহীত হল দি আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট কমিশন ফর অ্যানালগাস পোস্ট ইন ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4 বিল 2021। সরকারের বিভিন্ন বিভাগের বিভিন্ন পর্যায়ের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য পরীক্ষা বা সাক্ষাৎকারের আয়োজন করে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কমিশনের মূল উদ্দেশ্য। সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে সরাসরি নিয়োগের জন্য কমিশন গঠন নিয়ে বিরোধীরা খুব একটা আপত্তি করেননি, কিন্তু কয়েকটি বিষয়ে সংশোধন চেয়ে কয়েকটি সংশোধনী প্রস্তাবও এসেছিল বিধানসভায়। কমিশনের কার্যকাল নির্ধারণ করে দেওয়া, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ও মুখ্য বিচারপতিকে নিয়ে 3 সদস্যের কমিটির মাধ্যমে কমিশনের চেয়ারম্যান বাছাই করা ইত্যাদি দাবি এসেছে। কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের প্রার্থীদের নিয়োগের দাবি উঠে প্রবলভাবে। বরাকের 2 বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং মিসবাহুল ইসলাম লস্কর ওই দাবি করেন। বরাকের অন্য বিধায়ক, বিশেষ করে শাসক দলের বিধায়করা অবশ্য মুখে কুলুপ এঁটেইছিলেন, কিন্তু আইনে এর অনুমতি না থাকার যুক্তি দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। একই শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন সরকারি বিভাগের একই ধরনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য 2টি পৃথক কমিশন গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, 1 লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। সেই লক্ষ্যে উপনীত হতে বিভিন্ন উপায়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রতিটি বিভাগ থেকে আলাদা বিজ্ঞাপন প্রকাশ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ করা হলে তাতে অনেক অসুবিধা হয়। মূলত একই দিনে পড়ে 8-9টি বিভাগের পরীক্ষা। তাছাড়া 2টি পদের জন্য 2 লক্ষ প্রার্থী আবেদন করেন, আবার 200টি পদের জন্য 2 লক্ষ প্রার্থী আবেদন করেন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে 12-15 কোটি টাকা ব্যয় হয় সরকারের। তাছাড়া পরীক্ষা আয়োজনকারী সংস্থার সংখ্যাও কম, সেবা বিশ্ববিদ্যালয় বেশি বোঝা নিতে পারে না। তাই বিজ্ঞাপন প্রকাশ করে সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন বিভাগের 50,000 শূন্যপদ পূরণ করতে 5 বছর সময় লেগে যাবে। তাই শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী ইত্যাদি নির্দিষ্ট পৃথক যোগ্যতা সম্পন্ন পদগুলি বাদ দিয়ে বাকি সব বিভাগের একই ধরনের পদ পূরণের অস্থায়ী সমাধান হিসাবে নিয়োগ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে একসঙ্গে প্রার্থী বাছাই করে নিয়োগের পদ্ধতি ব্যাখ্যা করে তিনি বলেন, আবেদনের প্রার্থীদের পছন্দ লিখে দিতে হবে। কে কোন বিভাগে যেতে চান তার 3টি অগ্রাধিকার থাকবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী পছন্দের বিভাগে পাঠানো হবে বেছে নেওয়া প্রার্থীদের।
কেউ সচিবালয়ে যেতে চান না ডিরেক্টরেটে যেতে চান তা উল্লেখ করতে হবে আবেদনপত্রে। ইউপিএসসির আদলেই পরীক্ষা হবে। বাংলা, বড়, অসমিয়া সব ভাষায় প্রশ্ন থাকবে, তবে একসঙ্গে পরীক্ষা নেওয়া হবে। কমিশন থেকে পরীক্ষা আয়োজনের ভার দেওয়া হবে সেবা বিশ্ববিদ্যালয় বা অমিয় দাস ইনস্টিটিউটের মতো সংস্থাকে, কিন্তু ভিন রাজ্যের কোনো বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে না, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে সরাসরি নিয়োগের জন্য কমিশন গঠনে বরাকে স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে দেখে বিষয়টি বিধানসভায় তুলেন কমলাক্ষ। সংশোধনী প্রস্তাব এনে মুখ্যমন্ত্রীকে তিনি বলেন, বরাকে গিয়ে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগে বরাকের স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাই বরাকের 3 জেলার ছেলেমেয়েরা যাতে চাকরি পান সেই দাবি করছি আমি। মিসবাহুলের দাবি, কাছাড়ে দেখেছি অন্য জেলা থেকে প্রার্থীদের পাঠানো হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জন্য। সামান্য বেতনে তারা থাকবেন, খাবেন কিভাবে ঘরে টাকা পাঠাবেন? আবার স্থানীয় লোকেরা ভাবেন আমাদের ছেলেমেয়েদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, ফলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে জেলা স্তরে নিয়োগের ব্যবস্থা করুন। কিন্তু আইন তাতে অনুমতি দেয় না বলে মুখ্যমন্ত্রী বরাকের দাবি খারিজ করে দেওয়ায় ফের চিৎকার শুরু করেন কমলাক্ষ। মুখ্যমন্ত্রীর ভাষণের পর ফের তাকে একই অনুরোধ করেন। এতে ক্ষুণ্ণ হন বিধানসভায় হাজির বরাকের শাসক দলের বিধায়করা। কমলাক্ষকে কটাক্ষ করতে দেখা যায় তাদের, পাল্টা জবাব দেন কমলাক্ষ। ফলে কার্যক্রমণিকার মধ্যেই দুপক্ষের কিছুটা কটু মন্তব্য বিনিময় হয়। অপরদিকে হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তের পরিস্থিতি বর্তমানে শান্ত হয়েছে, তাই প্রয়োজন সাপেক্ষে হাইলাকান্দির মিজো সীমান্তে অতিরিক্ত বিওপি স্থাপন করা হবে। বিধানসভায় সুজামুদ্দিন লস্করের সীমান্তের মিজো আগ্রাসন সংক্রান্ত প্রশ্নের জবাবে সদনে রাজ্যের সীমান্ত উন্নয়ন ও সুরক্ষা বিভাগের অতুল বরা লিখিতভাবে এই তথ্য জানান। মন্ত্রী জানান, এলাকার অধীন 99.10 কিলোমিটার মিজো সীমান্ত রয়েছে, যেখান আসামের সঙ্গে রয়েছে 160 কিলোমিটার। হাইলাকান্দির 1000 হেক্টর জমি মিজোরামের দখলে রয়েছে। এছাড়া 10টি বিওপি বর্তমানে সীমান্তে অ্যাক্টিভ রয়েছে। এর মধ্যে স্থায়ী বিওপি রয়েছে বরুণচোড়া, ধলচোড়া, গেন্ডাচোড়া, ভাইচোড়া, গুটগুটি, গোল্লাচোড়ায়। তিনি জানান, বাকি অস্থায়ী 4 বিওপি রয়েছে দলাইখাল, বীরসীমা, দারাসিংটিলা ও সাহেবমারায়। বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই তথ্য তুলে ধরে জানান, সীমান্তের হাতিচোড়া এলাকায় নতুন করে মিজো দুষ্কৃতীরা জবরদখল করে রাস্তা নির্মাণ করছে। তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে হাতিচোড়ায় স্থায়ী বিওপি নির্মাণের দাবি জানিয়েছেন। অপরদিকে করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট শাখার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে আগামী 25 ডিসেম্বর শনিবার থেকে 2022 সালের 14 জানুয়ারি পর্যন্ত জেলার এরালিগুল 15 নম্বর এপি অর্থাৎ IR ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জে পুলিশ পার্সোনেলদের গুলি চালনার মহড়ার অনুমতি প্রদান করেছেন। এই আদেশে গুলি চালনার মহড়ার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে বিশেষভাবে সতর্ক থাকতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অযোধ্যাকে। এবার অযোধ্যায় বেআইনিভাবে জমি কেনাবেচা নিয়ে নাম জড়ালো মন্ত্রী, আমলা, বিধায়কদের। শুধুমাত্র জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তারাই নন, তাদের আত্মীয়রাও দেদার জমি কিনছেন বলে অভিযোগ। 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের রায়ের পর থেকেই অযোধ্যা যেন রিয়েল এস্টেটের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে বলে অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে। জমি কেলেঙ্কারির অভিযোগে বর্তমানে উত্তাল উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতি। চাপ বেড়েছে উত্তরপ্রদেশ সরকারের উপরেও। এবার এই ঘটনারই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার সিং ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। বিশেষ সচিব রাজস্ব বিভাগের জমি ক্রয় মামলার উপর তদন্ত করে 1 সপ্তাহের মধ্যে সরকারকে একটি রিপোর্ট দেবেন বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর থেকেই রাম মন্দির সংলগ্ন 5 কিলোমিটার বৃত্তের মধ্যে নানা জায়গায় জমিগুলো কেনা হয়েছে বলে অভিযোগ। একদিকে অযোধ্যার রাজ্য ওবিসি কমিশনের সদস্য থেকে শুরু করে বিধায়ক, মেয়ররা নিজের নামেই জমি কিনছেন, তেমনি আবার অন্যদিকে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, অযোধ্যা পুলিশের DIG
সার্কল ইন্সপেক্টর, ডিভিশনাল কমিশনার, স্টেট ইনফরমেশন কমিশনার ইত্যাদি পদাধিকারীদের আত্মীয় স্বজনরা জমি কিনছেন বলে খবর। তবে বেশিরভাগ জমি কেনা হয়েছে বেআইনিভাবে, অভিযোগ এমনটাই। সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রভাব খাটিয়ে জমি কেনার 14টি ঘটনা সামনে এসেছে। এইসব জমি কেনা হয়েছে প্রস্তাবিত রাম মন্দিরের 5 কিলোমিটারের মধ্যেই। এই ঘটনায় অভিযুক্ত হয়েছে মহর্ষি রামায়ণ বিদ্যাপীঠ ট্রাস্ট। 5টি প্লটের বিক্রেতা তারাই। রাম জন্মভূমির জমির ক্রেতাদের তালিকায় বিজেপি বিধায়ক ইন্দ্রপ্রতাপ তিওয়ারি ও বেদ প্রকাশ গুপ্তা, অযোধ্যার মেয়র ঋষিকেশ উপাধ্যায়, অযোধ্যার ডিভিশনাল কমিশনার MP আগরওয়াল, অযোধ্যার মুখ্য রেভিনিউ অফিসার পুরুষোত্তম দাশগুপ্ত, DIG দীপক কুমার সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিদের নাম রয়েছে। এই তালিকা সামনে আসার পরেই রীতিমতো বেকায়দায় পড়েছে উত্তরপ্রদেশ সরকার, চাপ বাড়াচ্ছে বিরোধীরাও। ওয়াকিবহাল মহলের একাংশের মতে এই রকম সাঁড়াশি চাপের মুখে পড়ে তদন্তের নির্দেশ দেওয়া ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না যোগী সরকারের কাছে। এখন তদন্তের ফল কোন পক্ষে যায় এটাই এখন দেখার বিষয়। অপরদিকে মহাসড়কের কাজ পরিদর্শন করল কাছাড় বিজেপির প্রতিনিধি দল। বর্তমানে দিল্লিতে রয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। বেশ কিছুদিন ধরে বাইরে থাকলেও বহু চর্চিত মহাসড়কের কাজের অগ্রগতির প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন সাংসদ। তার গড় হাজিরাতে মহাসড়কের কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখার পরামর্শ দেন বিজেপির কাছাড় জেলা কমিটিকে। বৃহস্পতিবার সাংসদের নির্দেশে কাজ পরিদর্শন করার পর কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় জানান, বালাচোড়া থেকে হারাঙ্গা যাওয়া পর্যন্ত মহাসড়কের কাজের অনেকটাই অগ্রগতি হয়েছে। এই জায়গায় প্রায় 60% কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। তবে বালাচোড়া থেকে বান্দরখাল পর্যন্ত সড়কের কাজ অনেক বাকি রয়েছে। এই কাজে গতি আনতে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার উপর চাপ সৃষ্টি করেছেন বলে জানান বিমলেন্দু রায়। তিনি আরও জানান, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের পরামর্শ মেনে বিজেপির এক প্রতিনিধি দল মহাসড়কের এই প্যাকেজের 0 পয়েন্ট পর্যন্ত রাস্তার কাজ পরিদর্শন করেন এদিন। গত 7 মাস আগে সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাসড়কটির কাজ পরিদর্শন করেছেন জানান সভাপতি। বর্তমানে কাজের অগ্রগতির সর্বশেষ পরিস্থিতির রিপোর্ট পেশ করবেন শিলচরের সাংসদের কাছে। বর্তমানে কাজের অগ্রগতির তথ্য জানানোর পাশাপাশি আরও গতি বাড়াতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের বলে এসেছেন। 25.25 কিলোমিটার মহাসড়কের এই কাজের 750টি ফাইলিংয়ের মধ্যে 64টির কাজ সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে আরও 150টি। পাশাপাশি ছোট বড় মিলে মোট 31টি সেতুর মধ্যে যে কয়েকটির কাজ বাকি রয়েছে সেগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানা গিয়েছে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে। কাজের গতি বাড়াতে পারলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ হতে পারে বলে মনে করেছেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন দলের বিশিষ্ট নেতৃবৃন্দ। অপরদিকে রাজ্যের 19 লক্ষ মানুষ এখন ভাসমান নাগরিকে পরিণত হয়েছেন। 2019 সালে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয়। দেখা গেছে চূড়ান্ত তালিকা থেকে এই 19 লক্ষ লোক বাদ পড়েছেন। প্রায় 2 বছর ধরে NRC-চ্যুত নাগরিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছে। তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আধার কার্ডের জন্য এইসব লোকরা আবেদন করতে পারছেন না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না, যাবতীয় অধিকার হরণ করে নেওয়া হয়েছে এইসব লোকের। বৃহস্পতিবার বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম চৌধুরী সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বলেছেন। তিনি বলেন, 2 বছর ধরে 19 লক্ষ লোককে ঝুলিয়ে রেখেছে সরকার। আসাম সরকারের তরফে বলা হয়েছিল যারা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে তাদের ফের আবেদন জানানোর সুযোগ দেওয়া হবে। রিজেকশন স্লিপ দেওয়ার পর NRC-চ্যুতরা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। যদিও রিজেকশন স্লিপ পাননি এইসব লোক। রাজ্য সরকার NRC-চ্যুতদের মামলা নিষ্পত্তির জন্য 100টি ফরেনার্স ট্রাইব্যুনাল খোলার সিদ্ধান্ত নিয়েছিল। অথচ ফরেনার্স ট্রাইব্যুনালগুলো আজ পর্যন্ত কার্যক্ষম হয়নি। 19 লক্ষ লোককে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে না রাষ্ট্র। গৌতম চৌধুরী আরও বলেন, বরাক উপত্যকার সরকারি ভাষা হচ্ছে বাংলা। মাতৃভাষা রক্ষার দাবিতে বরাক উপত্যকায় 15 জন শহীদ হয়েছেন।
বাংলা ভাষার উপর বারবার আক্রমণ এসেছে। মাতৃভাষা প্রেমীরা আক্রমণ প্রতিহত করেছেন। মাতৃভাষা রক্ষার আন্দোলন অব্যাহত রয়েছে। চলে বলে কৌশলে বরাক উপত্যকায় ভাষা আগ্রাসনের চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাতৃভাষা সুরক্ষা সমিতির সম্পাদক বলেন, বরাক উপত্যকার ভাষা আইন যাতে লঙ্ঘিত না হয় রাজ্য সরকারের তরফে সজাগ দৃষ্টি রাখা একান্ত জরুরি। এছাড়া দুই উপত্যকার মধ্যে সম্প্রীতি রক্ষা করার ক্ষেত্রে সরকারকে নিরপেক্ষ ভূমিকা বজায় রাখার আবেদন জানান তিনি। বড় ভাষাকে রাজ্যের সহযোগী ভাষা হিসেবে রাজ্য সরকার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলা ভাষাকেও সহযোগী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানান। মাতৃভাষা সুরক্ষা সমিতির সম্পাদক গৌতম চৌধুরী বলেন, করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পটি বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে দাবি উত্থাপন করে আসছে সমিতি। মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেছে জনগণের স্বাক্ষর সংগ্রহ করে। মাতৃভাষা সুরক্ষা সমিতির দাবি হচ্ছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন মেনে শহরের 10 কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজের স্থান নির্বাচন করে ভবন নির্মাণের কাজ শুরু করা। স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব জেলা শাসককে পত্র প্রেরণ করে জেলা সদর থেকে 10 কিলোমিটারের মধ্যে জমি নির্বাচন করার নির্দেশ দেন গত আগস্ট মাসে। মেডিকেল কলেজের জমি নির্ধারণ না হওয়ায় প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। গৌতম চৌধুরী জানান, 4টি ইস্যুতে বৃহস্পতিবার মাতৃভাষা সুরক্ষা সমিতির তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জেলা শাসকের কাছে প্রদান করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন শিবানী বিশ্বাস, গৌতম চৌধুরী, স্বপন বণিক, নন্দন কুমার নাথ ও সুপ্রিয় দেব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।